আসসালামু আলাইকুম। আজকের আইসিটি ক্লাস থেকে আমি শাহরিয়ার জাহান রাফি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব মূলত প্রথমত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কিছু কথা বলবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রাম বলতে আসলে আমরা কি বুঝি এবং প্রোগ্রাম রিলেটেড কিছু কনসেপ্ট বা কিছু ধারণা বা কিছু টার্মসগুলো সম্পর্কে জানবো। আফটার দ্যাট হচ্ছে আমরা নাম্বার সিস্টেম এবং লজিক গেট এই দুটো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা যাব। নাম্বার সিস্টেমের মধ্যে মূলত হচ্ছে আমরা নাম্বার কনভারসেশনগুলো দেখব এবং লজিক গেটের ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রুথ টেবিলগুলো দেখব এবং সর্বশেষ আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কোড সম্পর্কে একটা ধারণা নেওয়ার ট্রাই করব। আচ্ছা আচ্ছা তো নর্মালি আমরা যদি বলি প্রোগ্রাম বলতে কি বুঝি, যে প্রোগ্রাম বলতে আসলে কি বোঝায় বা প্রোগ্রাম কি, এই প্রোগ্রাম করার জন্য আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলে থাকি। দেখেন আমরা যে কথাটা বলছি, প্রোগ্রাম ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট নিড টু বি এক্সিকিউটেড টু অ্যাকমপ্লিশ এ কম্পিটিং টাস্ক। অর্থাৎ আপনার কিছু নির্দিষ্ট কার্যাবলী যদি আমি চিন্তা করি তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রাম বলতেছি। যেমন ধরেন আমরা যদি বলি একটা ক্যালকুলেটরে 2 এবং 2 এই দুইটা সংখ্যাকে যোগ করার জন্য, তাহলে আলটিমেটলি আমরা কি করি? প্রথমত আমরা যে কাজটা করে থাকি সেই কাজটা হচ্ছে ক্যালকুলেটর আমরা অন করি, অন করার পরে 2 প্রেস করি, প্লাস হচ্ছে দেন হচ্ছে প্লাস, দেন হচ্ছে আবার 2 অ্যান্ড দেন হচ্ছে ইকুয়াল, দেন আমাদের একটা রেজাল্ট আসে। দেখেন আমরা মূলত কি করেছি, দুইটা সংখ্যা যোগ করেছি, 2 প্লাস হচ্ছে 2, বাট এই দুইটা সংখ্যাকে যোগ করার জন্য আমরা কিন্তু অনেকগুলো কাজ করেছি, করেই দেন কিন্তু রেজাল্টটা আমরা হচ্ছে 4 পেয়েছি। এখন দেখেন এই যে আপনার টোটাল যে কাজটা হয়েছে, অর্থাৎ পুরা কাজটাকে যদি আমরা বলে থাকি তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রাম বলতেছি। অর্থাৎ একটা নির্দিষ্ট কাজ করার জন্য ছোট ছোট অনেকগুলো কাজের যে সমষ্টি, সেই সমষ্টিটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রাম বলতেছি। এখন এই প্রোগ্রামের জন্য মূলত আমরা এক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, কারণ কম্পিউটার আমার আপনার ভাষাটা বুঝতে পারে না। তার মানে কম্পিউটারকে প্রোগ্রাম বোঝানোর জন্য কম্পিউটারের ভাষায় যে লেখা হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পিউটারের ভাষায় প্রোগ্রাম লেখা, যে ভাষায় লেখা হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা বিভিন্ন ওয়েতে ভাগ করতে পারি। কীরকম? প্রথমত আমরা যে ভাগটা করতে পারি সেটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 2 নাম্বার আমরা বলি হচ্ছে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে হাই লেভেল, এবং সর্বশেষ যেটাকে আমরা বলতেছি ভেরি হাই লেভেল। ভেরি হাই লেভেল, এই ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজও বলে থাকি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখেন আলটিমেটলি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যদি লেভেল ওয়াইজ ভাগ করি তাহলে কয়টা ভাগে ভাগ করতে পারি? প্রথমত হচ্ছে লো লেভেল, 2 নাম্বার হচ্ছে মিড লেভেল, 3 নাম্বার হচ্ছে হাই লেভেল, এবং 4 নাম্বার হচ্ছে ভেরি হাই লেভেল, যেটাকে আমরা বলতেছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজও বলতেছি। আচ্ছা, এই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো 2 ধরনের হয়ে থাকে। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো 2 ধরনের হয়ে থাকে। প্রথমটাকে আমরা বলি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং 2 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় বিগত বছরে কোশ্চেন আসছে এরকম যে আপনার নিচের কোনটি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয়টা হয়? তো লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2টা হয়, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি, এবং হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমরা হচ্ছে লো লেভেল এর ল্যাঙ্গুয়েজ বলে থাকি। এখন দেখেন এই যে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজের কথা বললাম, মেশিন, আচ্ছা মেশিন, আরেকটাকে আমরা বললাম হচ্ছে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি, আচ্ছা মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আসলে আমরা কি বুঝি? নর্মাল সেন্সে যদি আমরা চিন্তা করি মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে কি, খেয়াল করে দেখেন মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয়, আমরা জানি কম্পিউটার 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। কম্পিউটার 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। অর্থাৎ আমরা যেই ইনস্ট্রাকশনই দেই না কেন সেই ইনস্ট্রাকশনগুলো কম্পিউটার কি করে থাকে, কম্পিউটার হচ্ছে 0-1-এ রূপান্তর করে বা কম্পিউটার 0-1-এ কনভার্ট করে। এখন এই যে কম্পিউটার 0-1-এ রূপান্তর করতেছে বা কম্পিউটার 0-1-এ কনভার্ট করতেছে, এই বিষয়টা খেয়াল করেন, খেয়াল করে দেখেন, তার মানে মেশিন ল্যাঙ্গুয়েজটা তাহলে কি করতেছে? মেশিন ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করতেছে। অর্থাৎ এখানে যত প্রকার ইনস্ট্রাকশন দেওয়া হয় সকল ইনস্ট্রাকশন হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে 0 এবং 1 এর মাধ্যমে। অর্থাৎ আমরা জানি যে আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি এবং আরেকটা জিনিস ডেটা দিয়ে থাকি, ডেটা বা ইনস্ট্রাকশন যাই দেই না কেন সব কিছু আমরা হচ্ছে 0 আর 1 এর মাধ্যমে দিয়ে থাকি। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয়, অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলতেছি আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ। যেটাকে আমরা বললাম
লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললাম, এবং এটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা? মেশিন ল্যাঙ্গুয়েজ। 0-1 ব্যবহার করে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে? মেশিন ল্যাঙ্গুয়েজে। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা? মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আরেকটা লো লেভেল ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলছি, যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দেখেন, এই ল্যাঙ্গুয়েজটাকে মূলত বলা হয় সেকেন্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন যখন ফার্স্ট জেনারেশনে আমার মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, তখন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। প্রবলেমটা কীরকম? যে 0-1 দিয়ে আমাদের সব কিছু মনে রাখা, মানুষের হিউম্যান যে ব্রেন, সেই হিউম্যান ব্রেনে সব কিছু মনে রাখা আমাদের জন্য টাফ হয়ে যেত, অর্থাৎ আমরা এটা মনে রাখতে পারতাম না বা ভুল করতাম। আচ্ছা, এই ভুলটা যাতে না হয়, অর্থাৎ কিছু নেমোনিক কোডের মাধ্যমে যাতে হচ্ছে এই কাজটা করা যায়, সেই জায়গা থেকে আসলে মূলত হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যাত্রা শুরু। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মূলত ব্যবহার করা হয় হচ্ছে নেমোনিক কোড, অর্থাৎ যেখানে মেশিন ল্যাঙ্গুয়েজে 0-1 ব্যবহার করা হতো, সেখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আসলে হচ্ছে নেমোনিক কোডের ব্যবহার করা শুরু হয়। এই নেমোনিক কোডগুলো দেখতে কীরকম ছিল? যেমন দেখেন, ADD অ্যাড, এটা মূলত যোগ করার জন্য ব্যবহার করা হতো, অর্থাৎ দুইটা সংখ্যাকে বা তিনটা সংখ্যাকে, একাধিক সংখ্যাকে যোগ করার জন্য আমরা হচ্ছে ADD এটা ব্যবহার করতাম, এই কোডটা ব্যবহার করতাম। বিয়োগ করার জন্য SUB, গুণ করার জন্য MUL, ভাগ করার জন্য DIB, প্রোগ্রামকে স্টপ করার জন্য STP, প্রোগ্রামে ইনপুট নেওয়ার জন্য INP, প্রোগ্রামে আউটপুট দেওয়ার জন্য OUT। আচ্ছা, অ্যাকুমুলেটরে কোনো কিছু লোড করার জন্য হচ্ছে LDA। এই টাইপের আমরা হচ্ছে নেমোনিক কোডের ব্যবহার শুরু করি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এসে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আমরা বলতেছি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেমোনিক কোডের ব্যবহার করা শুরু হয়? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নেমোনিক কোডের ব্যবহার শুরু হয়। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোন ধরনের? একটা সেকেন্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি, যেটাকে আমরা আবার বলতেছি হচ্ছে এটা অবশ্যই একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু এখানে নেমোনিক কোড ব্যবহার করা হয়েছে, যা আমরা যেহেতু জানি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু বোঝে না, তার মানে কি করতে হতো? এই নেমোনিক কোডগুলোকে বা আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, সেগুলোকে আবার 0-1-এ রূপান্তর করা লাগতো। এখন এই যে আমার 0-1-এ রূপান্তর করা লাগতো, এই রূপান্তর করার জন্য একজনকে দরকার হয় যে এই রূপান্তরটা করে দিবে। আচ্ছা, কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে, যেহেতু এখানে হচ্ছে নেমোনিক কোড আছে, নেমোনিক কোড থেকে 0-1-এ রূপান্তর হবে, আফটার দ্যাট হচ্ছে সেটাকে প্রসেস করা হবে। বাট এই মেশিন ল্যাঙ্গুয়েজ যখন ছিল, তখন কি ছিল? সেটা প্রথমে 0-1-এ রূপান্তর করা ছিল। যেহেতু এটা 0-1-এ রূপান্তর করা ছিল, সো এখানে হচ্ছে আপনার রূপান্তরের যে সময়টা দরকার ছিল, সে সময়টা এখানে প্রয়োজন ছিল না। প্রয়োজন না থাকার কারণে এই ল্যাঙ্গুয়েজটা, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ, যখন কোনো আপনি কোড লিখতেছেন বা প্রোগ্রাম লিখতেছেন, তখন আপনার সেটা দ্রুত গতিতে কাজ করতে পারে। তার মানে মেশিন ল্যাঙ্গুয়েজের একটা সুবিধা আমরা কি বলতেছি? তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজের একটা সুবিধা আমরা বলতেছি এটা দ্রুত গতিতে কাজ করতে পারে, দ্রুত গতি। আচ্ছা, তাহলে যদি মেশিন ল্যাঙ্গুয়েজ দ্রুত গতিতে কাজ করতে পারে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু তার থেকে কম গতিতে কাজ করতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে রূপান্তরের প্রয়োজন হচ্ছে, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের প্রয়োজন হচ্ছে না। একটা বিষয় হলো এটা। সেকেন্ডলি, মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের জন্য, অর্থাৎ মানুষের জন্য এটা হচ্ছে মনে রাখাটা টাফ ছিল, অর্থাৎ মানুষের বোধগম্যতা কম ছিল। এটাতে মানুষের বোধগম্যতা কম ছিল, কিন্তু এটা কি ছিল? এটা হচ্ছে মানুষের বোধগম্য ছিল। কারণ হচ্ছে এখানে হচ্ছে নেমোনিক কোড ব্যবহার করা হয়েছে, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এই কারণে মানুষের জন্য বোঝা এটা সহজ ছিল, কিন্তু দ্রুত গতিতে কাজ করতে পারতো হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজটা, দ্রুত গতিতে কাজ করতে পারতো। এখন যেহেতু এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি করতো? রূপান্তরের প্রয়োজন হতো। তাহলে রূপান্তর করবে কে? এই রূপান্তর করার জন্য আমরা এক ধরনের প্রোগ্রাম ব্যবহার করি, যে প্রোগ্রামগুলোকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম বলে থাকি। ট্রান্সলেটর প্রোগ্রাম, লাস্ট ক্লাসে এই ট্রান্সলেটর প্রোগ্রাম নিয়ে কথা বলা হয়েছিল, যে ট্রান্সলেটর প্রোগ্রাম কি? ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে অনুবাদের কাজ করে থাকে, বা অনুবাদক প্রোগ্রামও বলা হয়ে থাকে। তাহলে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এর জন্য একটা অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন আছে বা দরকার আছে। কারণ কি? তাকে হচ্ছে অনুবাদ করতে হতো। এই অনুবাদ করার জন্য আমরা যেই ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করতাম, সেটাকে আমরা বলতাম হচ্ছে অ্যাসেম্বলার। আচ্ছা, তাহলে অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, যে কে করে থাকে? সে হচ্ছে
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে থাকে। অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আপনি যে কোডটা লিখতেছেন সেই কোডটাকে সে কী করবে, মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে। এই কাজটা হচ্ছে সে করে থাকে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমরা এই কথাগুলো বলেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলাম। তাহলে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম বলছিলাম ইটস এ সেট অফ কমান্ডস বা ইনস্ট্রাকশন অ্যান্ড আদার সিনটেক্স ইউজ টু ক্রিয়েট এ সফটওয়্যার প্রোগ্রাম। যেটা আমরা বলছিলাম যে কিছু কমান্ড থাকবে, কিছু ইনস্ট্রাকশন থাকবে, আবার হচ্ছে কিছু সিনটেক্স থাকবে। এগুলোর নিয়েই হচ্ছে আমার কি বলতেছি, আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি। যেখানে আমরা ভাগ করছিলাম কীরকমভাবে, যেমন লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা একটু আগে বলে আসছিলাম। তাহলে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী ছিল, এখানে কিছু প্রবলেম ছিল, কি এটা মোর ডিফিকাল্ট ছিল টু আন্ডারস্ট্যান্ড। এই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দুইটা ছিল, একটা হচ্ছে মেশিন আর একটা ছিল হচ্ছে আমার অ্যাসেম্বলি। আচ্ছা, অ্যাসেম্বলি। আচ্ছা, তো ইট ইজ ডিজাইন টু অপারেট and handle the entire instruction set of computer system directly which are generally used to write the system software। যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটা ল্যাঙ্গুয়েজকে আমরা বলতেছি কি, আমরা বলতেছি হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা একটু আগে আমি বলে আসছি। তো এখন দেখেন আমরা এই মেশিন ল্যাঙ্গুয়েজের কথা এখানে বলা হয়েছে কীরকম। প্রথমে দেখেন আমরা যে কথাটা একটু আগে বলে আসছি যে ইট ইজ দ্য ওনলি ল্যাঙ্গুয়েজ আন্ডারস্টুড বাই দ্য কম্পিউটার্স। অর্থাৎ এটাই হচ্ছে একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে সরাসরি কি করতে পারে, কম্পিউটার বুঝতে পারে। কারণ কি, কারণ হচ্ছে এখানে হচ্ছে 0 আর 1 ব্যবহার করা হচ্ছে বা বাইনারি ডিজিট ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সামটাইমস ইট রেফার টু মেশিন কোড, এটাকে মেশিন কোডও বলা হয়, আবার এটাকে অবজেক্ট কোডও বলা হয়, আবার এটাকে বাইনারি ল্যাঙ্গুয়েজও বলা হয়। কারণ কি, মেশিন কোড যে কেন, কারণ মেশিনরা সরাসরি বুঝতে পারে, আবার হচ্ছে এটাকে অবজেক্ট কোডও বলা হয় এবং বাইনারি ল্যাঙ্গুয়েজও বলা হয়। কারণ কি, আমরা জানি বাইনারিতে দুইটি প্রতীক ব্যবহার করা, যেটা হচ্ছে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1 ব্যবহার করা হচ্ছে। যেহেতু বাইনারিতে শুধুমাত্র দুইটা প্রতীক ব্যবহার করা হয়, এই কারণে আমরা একে বলে থাকি হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজে বলে থাকি। আচ্ছা, ইট ইজ এ কালেকশন অফ বাইনারি ডিজিট 0 and 1 and or bits the computer reads and interprets। অর্থাৎ এটা কি করে, শুধুমাত্র 0 আর 1 কে রিড করতে পারে এবং ইন্টারপ্রেট করতে পারে, অর্থাৎ সচল করতে পারে। আচ্ছা, এরপর আমরা যেটা বলতেছিলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোনটা, এটা একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ইন্টারফেস উইথ দ্য কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড ইট ইজ ইউজিং স্ট্রাকচার্ড কমান্ড অ্যাজ substitution or numbers allowing humans to read code easier than looking binary codes। অর্থাৎ এখানে কি ব্যবহার করা হচ্ছে, এখানে হচ্ছে নেমোনিক যে কোডের কথা আমরা বলেছিলাম, যে নেমোনিক কোড ব্যবহার করা হতো, যেটা কি হইতো মানুষের থেকে মানুষের ইজি হতো বোঝাটা। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে মানুষের বোঝাটা হচ্ছে টাফ ছিল, যেহেতু শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা হতো। কিন্তু নেমোনিক কোডটা কি করা হতো, আমি ইজিলি বা আপনি ইজিলি বুঝতে পারতেন আমরা। আচ্ছা, 2 নাম্বার আমরা যেটা বললাম যে 2 নাম্বার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ বা এটাকে মিড লেভেলও বলা হয়। একটু আগে আমরা যেটা বলে আসছিলাম যে মিড লেভেলও বলা হয়ে থাকে। আচ্ছা, মিড লেভেল বলার কারণ হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপনার লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। অর্থাৎ দুইটার সাথে আপনারা যদি স্ট্রাকচার চিন্তা করেন তাহলে দুটার সাথে আপনার হচ্ছে একটা মিল পাওয়া যায়। কীরকম, যেমন দেখেন ইট সার্ভস দ্য ব্রিজ বিটুইন র হার্ডওয়্যার অ্যান্ড প্রোগ্রামিং লেয়ার অফ এ কম্পিউটার সিস্টেম। অর্থাৎ এটা একটা ব্রিজ হিসেবে কাজ করে। ইট ইজ ডিজাইন দ্য ইমপ্রুভ দ্য ট্রান্সলেটেড কোড বিফোর ইট এক্সিকিউটেড বাই দ্য প্রসেসর। অর্থাৎ এটাকে কি করা হয়, এক্সিকিউট করা হয় প্রসেসরের মাধ্যমে, তার আগে ট্রান্সলেট করা হয়, যেটা আমরা একটু আগে বলে আসছি যে অবশ্যই ট্রান্সলেট করতে হয়। কারণ কি, কারণ হচ্ছে এই কোডগুলো কি, এই কোডগুলো হচ্ছে আপনার সরাসরি বাইনারিতে দেওয়া নাই বা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে দেওয়া নাই, এই কারণে হচ্ছে চেঞ্জ করা লাগতেছে। আচ্ছা, এরপর আমরা বলছি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, এটা হচ্ছে অ্যাডভান্সড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বলতেছি সেটা হচ্ছে মানুষের ভাষার কাছাকাছি বলতেছি, নট আচ্ছা দ্যাট ইজ নট লিমিটেড টু ওয়ান কম্পিউটার অর ডিজাইন ফর এ স্পেসিফিক জব অ্যান্ড ইট ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ এটা হচ্ছে বুঝতে সুবিধা হয়, কারণ কি মানুষের ভাষার সাথে এটা প্রচুর মিল আছে। দ্য মেইন অ্যাডভান্টেজ অফ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওভার লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট, অর্থাৎ আমি যে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতেছি তার সাথে যদি তুলনা করেন তাহলে পার্থক্যটা কি, মেইন পার্থক্যটা দে আর ইজিয়ার টু রিড, অর্থাৎ সহজে রিড করতে পারি আমরা, সহজে লিখতে পারি এবং সহজে আমরা বুঝতে পারি। এই তিনটা কাজ হচ্ছে লো লেভেলের সাথে হাই লেভেলের মূল পার্থক্য, যে আমি ইজিলি লো লেভেল প্রোগ্রামিং বুঝতে যে কষ্টটা হচ্ছে তার চেয়ে সহজে আমি এটা হচ্ছে বুঝতে পারবো, লিখতে পারবো এবং হচ্ছে পড়তে পারবো। আচ্ছা, এরপর
কিছু অ্যাপ্লিকেশন এরিয়া দেওয়া হচ্ছে আমাদের, যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি, যেমন কি কি আছে, বেসিক, সি, ফোরট্রান, জাভা, প্যাসকেল। আচ্ছা, সি কে আপনি মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে পারেন, কারণ কি, কারণ হচ্ছে সি যখন একদম প্রথম দিকে যখন আসে, এই প্রথম দিকে যখন সি আবিষ্কৃত হয় তখন এটা একটা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হতো, বাট এখন এটা লাইব্রেরিটাকে এতটাই রিচফুল করা হয়েছে, এটাকে আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে পারি। কিন্তু পরীক্ষাতে যদি আপনার মিড লেভেল এবং হাই লেভেল দুটো থাকে, আপনি মিড লেভেল দাগাবেন, যদি মিড লেভেল না থাকে সেই ক্ষেত্রে আপনি দাগাবেন হচ্ছে হাই লেভেল। বা কোশ্চেন যদি এইভাবে আসে যে নিচের কোনটি মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্সার হচ্ছে সি। একটু কষ্ট করে মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা ল্যাঙ্গুয়েজের নাম বলতেছি আমরা ফোরট্রান। ফোরট্রান বা ফর্মুলা ট্রান্সলেশন, ফোরট্রানের পূর্ণ রূপটাকে আমরা বলতেছি হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। এটা কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় ক্যালকুলেশনের জন্য, এটা ব্যবহার করা হয়ে থাকে, ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, এটা কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে সায়েন্টিফিক পারপাসে ব্যবহার করা হয়, অর্থাৎ সায়েন্টিফিক কাজ কারবারে ব্যবহার করা হয়। LISP, এটা মানে হচ্ছে লিস্ট প্রসেসিং, এটা কেন ব্যবহার করা হয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি জাস্ট নামগুলো আপনাকে জানতে হবে এবং আপনার এই এরিয়াগুলো, অর্থাৎ এটা কোন কাজে ব্যবহার করা হয় এই বিষয়গুলো একটু ধারণা থাকতে হবে। যেটা বললাম লিস্ট প্রসেসিং, আচ্ছা, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করা হয়ে থাকে। এরপর বললাম হচ্ছে কোবল। কোবল মানে কি? কোবল হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এটা পুরো রূপটা হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেটা ব্যবহার করা হয় বিজনেস ম্যানেজমেন্ট স্ট্রিং ওরিয়েন্টেড। এটা স্ট্রিং ওরিয়েন্টেড, স্ট্রিং মানে হচ্ছে আপনার একটা সেন্টেন্স বলতে পারেন, একটা ওয়ার্ড বলতে পারেন, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রিং বলতেছি, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, সেগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্রিং। অর্থাৎ এগুলো হচ্ছে স্ট্রিং ওরিয়েন্টেড, যেটা ব্যবহার করা হয় বিজনেস ম্যানেজমেন্টে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, বেসিক। বেসিক মানে কি? বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, যেটা মূলত ব্যবহার করা হয় এডুকেশনাল পারপাসে, অর্থাৎ প্রোগ্রামিং শিখতেছেন তখন হচ্ছে এই বেসিক কোডের মাধ্যমে হচ্ছে আপনার যাত্রা শুরু হয়, অর্থাৎ এডুকেশনাল পারপাসে প্রোগ্রামিং শেখানোর জন্য হচ্ছে আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে প্যাসকেল, এডুকেশনে ব্যবহার করা হয়। সি, এটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয়। এখন মোটামুটি বেশিরভাগ বিশ্ববিদ্যালয় আপনার সি দিয়ে হচ্ছে, যদি কেউ আইটিতে বা হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়তে চায় তাহলে সি দিয়ে তার হচ্ছে প্রোগ্রামিং শুরু করা হয়। সি, এটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং। সি প্লাস প্লাস, এটা হচ্ছে সিস্টেম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বা ওওপি প্রোগ্রামিং বলে থাকি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে থাকি সি প্লাস প্লাস। ওকে, জাভা, আচ্ছা, এটা মূলত হচ্ছে ইন্টারনেট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাও হচ্ছে এক ধরনের আমরা বলে দিয়ে হচ্ছে ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং হচ্ছে এটা ইন্টারনেট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও হয়ে থাকে। আচ্ছা, খেয়াল করে দেখেন আমরা এই যে যতগুলো দেখলাম এগুলোর ভিতরে দেখেন এখানে আমরা বলতেছি হচ্ছে কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রেটেড, খেয়াল করে দেখেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন কম্পাইলড, শুধু কম্পাইলড লেখা কম্পাইলড, আবার এখানে লেখা ইন্টারপ্রেটেড, এখানে লেখা কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রেটেড, কারণটা কি একটু আমরা দেখি। দেখেন আমরা একটু আগে একদম শুরুতে আমরা হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রামের কথা বলছিলাম, যেগুলো অনুবাদক প্রোগ্রাম হিসেবে কাজ করে। এখানে দেখেন আমরা প্রথম যে অনুবাদক প্রোগ্রামটার কথা একটু আগে বলে আসছিলাম, সেই অনুবাদক প্রোগ্রামটার কথা কিন্তু এখানে বলা আছে, এই দেখেন অ্যাসেম্বলারের কথা বলা হচ্ছে। আরেকটা আছে ইন্টারপ্রেটার, একটু পরে আমরা আরেকটা দেখবো, সেটাকে বলবো কম্পাইলার। ওই ইন্টারপ্রেটার থেকে ইন্টারপ্রেট, কম্পাইলার থেকে হচ্ছে কম্পাইলড, এই কথাটা আসছে। তাহলে অ্যাসেম্বলার কি? ইট কনভার্টস এ প্রোগ্রাম রিটেন ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ, যে কথাটা আমরা একটু আগে বলে আসছি, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের জন্য আমার যে অনুবাদক প্রোগ্রাম বা হচ্ছে ট্রান্সলেটর ব্যবহার করা হয় তাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসেম্বলার বলতেছি। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ mnemonic codes, আচ্ছা, এটা mnemonic codes which is difficult to learn and are machine dependent, অর্থাৎ এই যে আমরা নেমোনিক কোডগুলো ব্যবহার করতেছি, এই নেমোনিক কোডগুলো তো মেশিন বুঝতে পারবে না, তাহলে এই নেমোনিক কোডগুলো কি করতে হবে? 0 1-এ রূপান্তর করা লাগবে। এই 0 1-এ রূপান্তর করার কাজটা করবে কে? 0 1-এ রূপান্তর করার কাজটা করবে হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে কে? অ্যাসেম্বলার রূপান্তর করে থাকে। আচ্ছা, 2 নাম্বার আমরা বলতেছি হচ্ছে ইন্টারপ্রেটার বলতেছি। ইন্টারপ্রেটারকে কি বলতেছি? এটা মূলত হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়ে থাকে, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, খেয়াল করে দেখেন এর পরেরটা যদি আমরা একটু খেয়াল করি, কম্পাইলার কি বলছি? এইটাও আমরা বলছি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে মূল পার্থক্যটা কোথায়? এই যে আমরা কম্পাইলার আর ইন্টারপ্রেটারের কথা বললাম, তাহলে মূল পার্থক্যটা কোথায় একটু দেখেন। এটা হচ্ছে কম্পাইলার আর এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারপ্রেটার। আচ্ছা, মূল পার্থক্যটা কোথায়?
মূল পার্থক্যটা হচ্ছে আপনি যখন একটা প্রোগ্রাম লিখতেছেন, এই প্রোগ্রামটা লেখার পরে যখন কম্পাইল করা হবে, কম্পাইল যদি করেন তাহলে সে করবে কি, পুরো প্রোগ্রামটাকে সে একসাথে অনুবাদ করবে। পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করবে, সেটা 10 লাইনও হতে পারে, সেটা হচ্ছে 2000 লাইনও হতে পারে, সেটা হচ্ছে 3000 লাইনও হতে পারে, 300 লাইনও হতে পারে। যত বড় প্রোগ্রামটা থাকুক না কেন, সে পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করবে। এবং সে কি করবে, আপনার প্রোগ্রামে যত ভুল যদি থাকে বা এরর যদি থাকে, সকল ভুল বা এররগুলো হচ্ছে একসাথে সে প্রদর্শন করবে। তার মানে সকল ভুল একসাথে প্রদর্শন করবে, একসাথে প্রদর্শন করবে। আচ্ছা, কিন্তু ইন্টারপ্রেটার যখন করবে তখন কিন্তু সে কীভাবে কাজটা করবে না। তাহলে সে কীভাবে করবে, সে হচ্ছে আপনি একটা লাইন লিখবেন, সে চেক করবে লাইনটা কি ঠিক আছে কিনা। যদি লাইনটা ঠিক থাকে তাহলে সে পরের লাইনে যাবে, অর্থাৎ লাইন বাই লাইন সে হচ্ছে অনুবাদ করবে। তাহলে সে হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করবে এবং ভুল প্রদর্শন করবে, আচ্ছা, তার মানে দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, এটা হচ্ছে পুরোটাকে একসাথে করবে, এটা করবে হচ্ছে লাইন বাই লাইন। অর্থাৎ কম্পাইল করার জন্য আপনার পুরো প্রোগ্রামটা লেখার প্রয়োজন আছে, অর্থাৎ পুরোটা লিখবেন, লেখার পরে সে দেখবে যে সে ভুলগুলো কি কি আছে, পুরোটাকে একসাথে অনুবাদ করবে। বাট ইন্টারপ্রেটার এই কাজটা করবে না। ইন্টারপ্রেটার একটা লাইন লিখবেন আপনি, সেটাকে সে অনুবাদ করে দিবে সাথে সাথে, করে দেওয়ার পরে দেন হচ্ছে আপনি পরের লাইনে যেতে পারবেন। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন আসলে সময় কার বেশি লাগে। অর্থাৎ এই যে আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের দুইটার কথা বললাম, তাদের ভিতরে সময় কার বেশি লাগে। খেয়াল করে দেখেন, যেহেতু লাইন বাই লাইন সে অনুবাদ করবে, সো তার সময়টা লাগবে বেশি। অর্থাৎ ইন্টারপ্রেটারে হচ্ছে সময় বেশি লাগে। আচ্ছা, তাহলে এর কি হবে, কম্পাইলারের ক্ষেত্রে সময়টা লাগবে কম, সময় হচ্ছে কম লাগে। অর্থাৎ এ হচ্ছে কম সময় হচ্ছে আপনার প্রোগ্রামটাকে কম্পাইল করবে, বাট ইন্টারপ্রেটারে যখন ওই প্রোগ্রামটা দিবেন তখন সে হচ্ছে বেশি সময় লাগবে। এই হচ্ছে 3 ধরনের অনুবাদক প্রোগ্রাম। অর্থাৎ এটা থেকে হচ্ছে পরীক্ষা কীভাবে এভাবে কোশ্চেন আসে যে ইন্টারপ্রেটার কীভাবে কাজ করে, অ্যাসেম্বলার কীভাবে কাজ করে, কম্পাইলার কীভাবে কাজ করে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। কার সময় কতটুকু লাগে, কার সময় বেশি লাগে, কার সময় কম লাগে, এই বিষয়টা আপনাকে এখানে একটু কষ্ট করে জানতে হবে। এখন দেখেন, আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ। এই কথাটা আমি একটু আগে বলে আসছি যে আমরা প্রথম যে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম, ওইটাকে আমরা বলছিলাম প্রথম প্রজন্মের ভাষা বা ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কথা বলছি তখন আমরা বলছি হচ্ছে সেটাকে হচ্ছে সেকেন্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি। এরপর আমরা মিড লেভেল যেটা, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরবর্তী হাই লেভেলকে আমরা বলছিলাম হচ্ছে ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনার এই ওয়াইজ হচ্ছে ভাগ হয়ে আসবে। তাহলে দেখেন এখানে এই কথাটাই বলা হয়েছে, দ্য ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আচ্ছা 0 আর 1 লো লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা বলতেছি হচ্ছে ফার্স্ট জেনারেশন, মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা বলতেছি হচ্ছে ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন কোনটা বলতেছি, সেকেন্ড জেনারেশন আমরা বলতেছি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। খেয়াল করে দেখেন, সেকেন্ড জেনারেশন হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন হচ্ছে মেশিন, সেকেন্ড জেনারেশন হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন কোনটা বলতেছি, থার্ড জেনারেশন আমরা বলতেছি হচ্ছে হাই লেভেলকে বলতে পারি। থার্ড জেনারেশনকে আবার হচ্ছে আমরা যদি করি এভাবে চিন্তা করি যে না, থার্ড জেনারেশনটা হচ্ছে মিড লেভেল, তাহলে আপনি কিন্তু সিকে আপনি থার্ড জেনারেশন বলতে পারেন যে সি একটা থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ফোর্থ জেনারেশন কোনটা, ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং কনসেপ্ট স্টেটমেন্ট সিমিলার টু দ্য স্টেটমেন্ট হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে কাছাকাছি, যেহেতু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ফোর্থ জেনারেশন আর কমনলি ইউজড ইন ডেটাবেস প্রোগ্রামিং অ্যান্ড স্ক্রিপ্টিং প্রোগ্রামিং। অর্থাৎ তাহলে ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কোথায় ব্যবহার করা হয় বেশি, একটা হচ্ছে ডেটাবেস প্রোগ্রামিং যেটাকে আমরা বলতেছি, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে স্ক্রিপ্টিং প্রোগ্রামিং। খেয়াল করে দেখেন, আমরা ডেটাবেসে যখন ক্লাসে ছিলাম তখন আমরা এসকিউএল এর কথা বলছিলাম। এসকিউএল যেটাকে আমরা বলছিলাম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ডেটাবেসে কোয়েরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটাকে কিন্তু আমরা ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তখন বলেছিলাম। এটা হচ্ছে একটা ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বারবার বলতেছি যে ডেটাবেস প্রোগ্রামিং এবং হচ্ছে স্ক্রিপ্টিং প্রোগ্রামিং, এই দুইটা কাজের জন্য হচ্ছে আমরা ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, ফিফথ জেনারেশন কোনটা, ফিফথ জেনারেশন মূলত হচ্ছে
আপনার সরাসরি মানুষের সাথে মানুষের ভাষার সাথে কাছাকাছি মিলে যায়, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমরা যেটাকে বলে থাকি। দ্য ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট কন্টেন ভিজুয়াল টুলস, অর্থাৎ মানুষের সাথে ভিজুয়াল টুলস থাকে, হুইচ হেল্প টু ডেভেলপ এ প্রোগ্রাম। অর্থাৎ ভিজুয়াল টুলস যদি থাকে তখন আমরা তাকে বলতেছি হচ্ছে ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজও বলে থাকি। এক্সাম্পল কীরকম? এক্সাম্পল হচ্ছে ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিক এটা হচ্ছে ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে প্রোগ্রামের কথা বললাম, অ্যাসেম্বলার বলেন বা ইন্টারপ্রেটার বলেন বা হচ্ছে কম্পাইলার বলেন, যে ট্রান্সলেটর প্রোগ্রামগুলোর কথা বললাম, এই প্রোগ্রামগুলোতে আমরা বারবারই একটা কথা বলে আসছি, ভুল আসবে, ভুলগুলোকে সে হচ্ছে দেখায় দিবে। অর্থাৎ আপনার কম্পাইলার হচ্ছে পুরোটাকে একসাথে দেখাবে, ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন দেখাবে। দ্যাট মিনস এই যে ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো কী টাইপের হয়ে থাকে, আমরা এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি এই ভুলগুলোকে নিয়ে একটু চিন্তা করি, তাহলে ভুলগুলোকে আমরা বলতেছি হচ্ছে এরর বলে থাকি। আচ্ছা, এরর। আচ্ছা, যখন প্রোগ্রামে আপনার ভুলগুলো হচ্ছে তখন তাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামিং এরর। প্রোগ্রামিং এরর বলে থাকি। এই প্রোগ্রামিং এররগুলো মূলত মোটা দাগে যদি আপনি চিন্তা করেন তাহলে তিনটা ভাগে আপনি ভাগ করতে পারবেন। কিরকম? প্রথম যে ভাগটা সেটাকে আমরা বলি হচ্ছে সিনট্যাক্স এরর। দুই নম্বরটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক্যাল এরর। এবং সর্বশেষ তিন নম্বরটাকে আমরা বলতেছি রান টাইম বা হচ্ছে এক্সিকিউশন এরর। এক্সিকিউশন এরর বলে থাকি। আচ্ছা, মূলত মোটা দাগে ভাগ করলে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন, কোথাও কোথাও চারটা ভাগও আপনি দেখবেন, বাট মূল ভাগ হচ্ছে তিনটা ভাগ। একটা হচ্ছে সিনট্যাক্স এরর, একটা হচ্ছে লজিক্যাল এরর, আর তিন নাম্বারটাকে আমরা বলতেছি রান টাইম এরর বা এক্সিকিউশন এরর বলতেছি। আচ্ছা, জিনিসগুলো কীরকম হয় একটু দেখি। ওকে, দেখেন সিনট্যাক্স এরর বলতে আসলে আমরা কি বুঝি। নর্মালি আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন লিখি বা সিতে একটা প্রোগ্রাম যখন লিখি তখন হচ্ছে অনেক জায়গায় অনেক রকম হচ্ছে চিহ্ন আমাদের দিতে হয়। যেমন কোথাও কোথাও আমাদের কমা দিতে হয়, সিম্বল, কোথাও কোথাও কমা দিতে হয়, কোথাও কোথাও সেমিক্লোন, কোথাও কোলন, এরকম বিভিন্ন টাইপের দিতে হয়। যেমন সেমিক্লোন ইউজ করতে হয়, আপনার ক্লোন ইউজ করতে হয়, আবার হচ্ছে আপনার হচ্ছে কমা ইউজ করতে হয়, আবার হচ্ছে আপনার ইকুয়াল ইউজ করতে হয়। এরকম বিভিন্ন যে টাইপের হচ্ছে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি এই যে চিহ্নগুলো। আবার আমরা ফাংশনে ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে আপনার ধরেন হচ্ছে সিতে আমরা দুইটা ফাংশন ব্যবহার করি খুব জনপ্রিয়, একটা হচ্ছে প্রিন্টএফ আর একটাকে আমরা বলি হচ্ছে স্ক্যানএফ ফাংশন বলে থাকি। আচ্ছা, প্রিন্টএফটা কেন ব্যবহার করা হয়? প্রিন্টএফটা মূলত হচ্ছে আপনার আউটপুট দেওয়ার জন্য, এটা আউটপুটের জন্য ব্যবহার করা হয়। আর স্ক্যানএফটা কেন ব্যবহার করা হয়? ইনপুট নেওয়ার জন্য। এখন আপনি যখন একটা প্রোগ্রাম লিখতেছেন, লেখার সময় আপনি ভুল করে প্রিন্টএফটাকে টিটা আপনি দিলেন না, ধরেন আপনি লিখলেন প্রিন্টএফ, তাহলে কিন্তু আপনার কাজ করবে না। কারণ আপনার কি হবে, তখন হচ্ছে এই ভুলটা আপনাকে দেখাবে যে এরকম একটা ভুল আসছে, এই ভুলটাকে ঠিক না করা পর্যন্ত কিন্তু আপনার কাজ করবে না। এখন দেখেন এখানে ভুলগুলো যে হয়েছে কীরকম টাইপের ভুল হয়েছে, দেখেন যদি আপনি ক্লোনের জায়গায় সেমিক্লোন দিয়ে দেন বা সেমিক্লোনের জায়গায় ক্লোন দিয়ে দেন, দ্যাট মিনস আপনার চিহ্নের ভুল হয়েছে। আবার এই ক্ষেত্রে আপনার কি ভুল হয়েছে? বানানের ভুল হয়েছে। দ্যাট মিনস এই দুই ধরনের যখন ভুল হয় সিনট্যাক্স এরর, তখন তাকে বলা আমরা সিনট্যাক্স এরর। দ্যাট মিনস বানান ও চিহ্নজনিত যে ভুলগুলো হয়ে থাকে, চিহ্নজনিত যে ভুলগুলো হয়ে থাকে সেই ভুলগুলোকে আমরা বলতেছি হচ্ছে সিনট্যাক্স এরর। বানানের কারণে যদি ভুল হয় বা চিহ্নের কারণে যদি ভুল হয় তখন তাকে আমরা বলি হচ্ছে সিনট্যাক্স এরর বলে থাকি। আচ্ছা, লজিক্যাল এরর কোনটা? সাপোজ ধরেন আপনার দুইটা সংখ্যা যোগ করা দরকার, 15 আর হচ্ছে ধরেন হচ্ছে 51, দুইটা সংখ্যা আপনি যোগ করবেন, বাট আপনি কোনো কারণে ভুল করে যে কাজটা করছেন, আচ্ছা কোনো কারণে একটা ভুল করে যে কাজটা করছেন, আপনি এই 15-এর জায়গায় আপনি করে ফেললেন কি, আপনি 51 দিয়ে দিলেন, অর্থাৎ উল্টায় ফেললেন। হতে পারে, এরকম হতে পারে। আবার আরেকটা ভুল হতে পারে কি, আপনার আছে প্লাস, আপনি দিয়ে দিলেন হচ্ছে মাইনাস। আপনার করা দরকার কি, প্লাস করা দরকার, কিন্তু করছেন কি, মাইনাস করে দিয়েছেন। তাহলে মাইনাস করে দিলে কিন্তু এর মানটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। মানটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু দুই ধরনের ভুল, একটা হচ্ছে সংখ্যার আপনার প্রতীকের চেঞ্জ করে ফেলছেন, এক ধরনের ভুল হচ্ছে। আবার আরেকটা ভুল হচ্ছে কি, প্রতীক চেঞ্জ করে ফেলছেন, সরাসরি আপনি হচ্ছে যে অপারেশনটা আপনি ব্যবহার করতেছেন সেই অপারেশনের প্রতীক চেঞ্জ করে ফেলছেন, তখন আপনার আরেকটা ভুল হচ্ছে। যদি এই টাইপের ভুলগুলো হয়, এই টাইপের ভুল মানে কোন টাইপের, অর্থাৎ এই যে প্লাস মাইনাস
মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ডিভিশন, এই যে ভুলগুলো আমরা ম্যাথমেটিক্যালি যে ভুলগুলোর কথা বলে থাকি, যে ম্যাথমেটিক্যাল অপারেটর যেগুলো আমরা বলে থাকি, এই ম্যাথমেটিক্যাল অপারেটরগুলো যদি আপনি দিতে ভুল করেন তাহলে হচ্ছে আপনার কিন্তু হচ্ছে ভুল রেজাল্ট আসবে। তো সেই ক্ষেত্রে যে ভুলগুলো হয়ে থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক্যাল এরর। আর আরেকটা যেটা বললাম যে 1-5 এর পরিবর্তে আপনি 5-1 দিয়ে দিচ্ছেন, দ্যাট মিনস আপনি হচ্ছে 1-5 এর স্থলে কি করছেন 5-1, তার মানে 1-5 এর পরিবর্তে আপনি দিচ্ছেন 5-1, তাহলে আপনার ভুল আসবে। এই ভুলটাকে আমরা বলতেছি হচ্ছে রান টাইম এরর, বা ম্যাথমেটিক্যালি আপনার যেগুলো হচ্ছে সলিউশন করা যায় না, বাই 1/0 সলিউশন করা যায় না, এই যে জিনিসটা আনডিফাইন্ড ম্যাথমেটিক্যালি, এই আনডিফাইন্ড যেগুলো সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে রান টাইম এরর। তাহলে খেয়াল করেন কি বলতেছি, সিনট্যাক্স এরর কোনটা, সিনট্যাক্স এরর হচ্ছে বানান এবং চিহ্নজনিত যদি কোনো ভুল হয় তখন তাকে আমরা সিনট্যাক্স এরর বলি। মনে রাখবেন এই ভুল হলে প্রোগ্রাম রান হবে না, প্রোগ্রাম রান হবে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি প্রোগ্রামে ভুলগুলো ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত কি হবে না, প্রোগ্রাম রান হবে না বা প্রোগ্রাম চলবে না। যখন লজিক্যাল এরর হবে, অর্থাৎ এই যে ম্যাথমেটিক্যাল অপারেটরের ভুল যখন আপনি করবেন তখন প্রোগ্রাম রান হবে, প্রোগ্রাম রান হবে, কিন্তু প্রবলেম হবে হচ্ছে আপনার রেজাল্টটা ভুল আসবে, কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না, অর্থাৎ আপনি যে রেজাল্টটা চাচ্ছেন সেই রেজাল্টটা আপনার এখানে দিবে না, রেজাল্ট আসবে না। আচ্ছা, আর রান টাইম এরর কোনটা, রান টাইম এরর এই যে এই টাইপের যে এররটা হচ্ছে, অর্থাৎ আপনি জাস্ট উল্টায় ফেলছেন, আচ্ছা অবস্থানের পরিবর্তন করে ফেলছেন, বা আপনার ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে রান টাইম এরর। আচ্ছা, এখান থেকে তাহলে কোশ্চেন আসে কি হবে, এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে যে নিচের কোনটি প্রোগ্রামিং এরর, বা নিচের কোনটি প্রোগ্রামিং এরর নয়, বা প্রোগ্রামিং এরর কয় ধরনের, বা আপনাকে একটা বানান দিয়ে বললো যে এরকম বানান ভুল হয়েছে তো এটা কি ধরনের এরর। খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য এই পার্টটুকু। ওকে, তাহলে আমরা পরের অংশটাতে দেখি কি আছে। আচ্ছা, পরের অংশে আমাদের যে অংশটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালগোরিদম। খেয়াল করেন অ্যালগোরিদম, এটার সাথে কিছু কানেক্টেড শব্দ আছে, যেমন একটা হচ্ছে অ্যালগোরিদম, একটা হচ্ছে ফ্লো চার্ট, ফ্লো চার্ট, আর এটাকে আমরা বলি হচ্ছে সুডোকোড, সুডোকোড। তিনটা শব্দ, এটা হচ্ছে আসলে প্রোগ্রামিং এর সাথে সম্পর্কিত তিনটা শব্দ বা তিনটা ওয়ার্ড বা তিনটা টার্মসগুলো কিরকম হয়ে থাকে খেয়াল করে দেখি একটু। প্রথমত যে কথাটা আমরা বলতেছি অ্যালগোরিদম, অ্যালগোরিদম মানে কি? অ্যালগোরিদম মানে হচ্ছে আপনাকে ধরেন আমি আপনাকে বললাম যে একটা দুইটা সংখ্যাকে আপনি যোগ করেন, তাহলে আপনি কি করবেন? প্রথম ধাপ স্টেপ 1 কি করতেছেন, আপনি ক্যালকুলেটর অন করবেন, ক্যালকুলেটর অন। আচ্ছা, তারপর কি করবেন? স্টেপ 2 এ এবং হচ্ছে বি দুইটা সংখ্যা নেবেন, এ ও বি সংখ্যা নেবেন, নেওয়ার পরে কি করবেন? এই তিনটাকে স্টেপ 3 নাম্বার এসে এই তিনটাকে যোগ করবেন, দুইটাকে এ প্লাস বি করবেন। আচ্ছা, স্টেপ 4 এ কি করবেন? এই রেজাল্টটা পাবলিশ করে দিবেন, রেজাল্ট পাবলিশড। আচ্ছা, দ্যাট মিনস আপনি একটা কাজ করছেন, কি কাজ করছেন? দুইটা সংখ্যাকে যোগ করছেন, বাট দুইটা সংখ্যা যোগ করার জন্য আপনি কি করছেন? কতগুলো স্টেপ ফলো করছেন বা স্টেপ ওয়াইজ কাজগুলো করছেন। এইটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালগোরিদম বলতেছি। অর্থাৎ একটা প্রবলেম যখন সলভ করবেন, করার সময় যদি স্টেপ বাই স্টেপ বিবেচনা করেন তখন সেই স্টেপ বাই স্টেপ যে কাজটা করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালগোরিদম বলতেছি। তাহলে কি বলছি দেখেন, অ্যান অ্যালগোরিদম ইজ এ সেট ইজ এ স্টেপ বাই স্টেপ মেথড, একটা মেথড যে মেথডটা কিভাবে কাজ করবে? স্টেপ বাই স্টেপ, অর্থাৎ স্টেপ বাই কাজ করবে অফ সলভিং এ প্রবলেম, অর্থাৎ একটা প্রবলেম সলভ করার জন্য। ইট ইজ কমনলি ইউজড ফর ডেটা প্রসেসিং, ক্যালকুলেশন অ্যান্ড আদার রিলেটেড কম্পিউটার অ্যান্ড ম্যাথমেটিক্যাল অপারেশন, অর্থাৎ এই কাজগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ধাপ ওয়াইজ সমস্যাকে কি করে? সে সমস্যাকে ধাপ ওয়াইজ বর্ণনা করে, সমস্যাকে ধাপ অনুযায়ী বর্ণনা করে, ধাপ অনুযায়ী বর্ণনা করে। আচ্ছা, তাহলে কি বলবো আমরা? এটা কি কি সুবিধা পাওয়া যায় দেখেন একটু। ইচ স্টেপ অফ অ্যালগোরিদম শুড বি সিম্পল, অর্থাৎ খুব সিম্পল হতে হবে। ফার্স্টলি ইট মাস্ট বি ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস, অর্থাৎ নির্দিষ্ট একটা নাম্বার সংখ্যা থাকতে হবে, যেমন এখানে আমার 4টা নাম্বার সংখ্যা আছে। আচ্ছা, ইট শুড বি অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ পসিবল, যতটা সহজ করা যায় ততটাকে সহজ করতে হবে। ইট শুড বি ক্লিয়ার ইন দ্য সেন্স, অর্থাৎ ক্লিয়ার একটা সেন্স থাকতে হবে যে এই কাজটা করতেছেন এটা হচ্ছে আপনি প্রোগ্রামার ছাড়া অন্য কেউ যদি দেখে সেও যাতে বুঝতে পারে, এই ক্লিয়ার সেন্সে রাখতে হবে। ইট শুড বি ইফেক্টিভ, অর্থাৎ ইফেক্টিভ হতে হবে। ইট মাস্ট
লিড টু ইউনিক সলিউশন অফ দ্য প্রবলেম, অর্থাৎ সলিউশন প্রবলেমটাকে সলভ করার জন্য যে সিস্টেম থাকতে হবে সেটা অবশ্যই হচ্ছে সেই সিস্টেম হতে হবে। আচ্ছা, তাহলে দেখেন পরেরটাতে আমরা দেখি কি আছে। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যালগরিদমের পরে আমরা কি দেখব? আমরা বলেছিলাম অ্যালগরিদমের পরে সম্পর্কিত আরেকটা শব্দ হচ্ছে কি বলছি আমরা? ফ্লো চার্ট। ফ্লো চার্ট। আচ্ছা, তাহলে ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট হচ্ছে মূলত অ্যালগরিদমের একটা চিত্রায়িত রূপ। অ্যালগরিদমের চিত্রায়িত রূপ, অর্থাৎ অ্যালগরিদমের চিত্রায়িত যে রূপটা, সেই চিত্রায়িত রূপকে আমরা বলতেছি হচ্ছে ফ্লো চার্ট। অর্থাৎ আপনি যে অ্যালগরিদম স্টেপগুলো যে লিখছেন, এই স্টেপগুলোকে আপনি যদি নির্দিষ্ট কিছু চিত্রের মাধ্যমে আপনি দেখান, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লো চার্ট বলতেছি। আরেকটা শব্দ আমরা বলেছি, সেটা হচ্ছে সুডোকোড। সুডোকোড মূলত কি? সুডোকোড মূলত হচ্ছে মানুষের ভাষা, এটাকে যদি আপনি চিন্তা করেন এরকমভাবে, মানুষের ভাষা দ্যাট মিনস হিউম্যান ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে কম্পিউটার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই দুইটা ল্যাঙ্গুয়েজের কম্বাইন্ড একটা রূপ। অর্থাৎ আপনি যখন একটা কাজ করবেন বা একটা প্রোগ্রাম করবেন, এই প্রোগ্রামটা করার সময় আপনার যে নিজের ভাষা এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটোকে কম্বাইন্ড রূপে একটা সলিউশন যদি দাঁড় করান, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে সুডোকোড বলতেছি। এটাকে আমরা বলি হচ্ছে সুডোকোড। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে তিনটা টার্মসের কথা বললাম। একটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম দ্যাট মিনস হচ্ছে স্টেপ ওয়াইজ হচ্ছে বর্ণনা করে একটা বিষয়কে বা একটা সমস্যাকে স্টেপ ওয়াইজ বর্ণনা করবে সলিউশন করার জন্য। 2 নাম্বার আমরা বলছি হচ্ছে ফ্লো চার্ট, যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যালগরিদমের একটা চিত্রায়িত রূপকে আমরা বলতেছি হচ্ছে ফ্লো চার্ট বলতেছি। আর সুডোকোড কোনটা বলতেছি? সুডোকোড হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুইটার কম্বাইন্ড একটা রূপ বা সমন্বিত একটা রূপকে আমরা বলতেছি হচ্ছে সুডোকোড বলতেছি। এই হচ্ছে মূল বিষয়টা। এখান থেকে হচ্ছে অ্যালগরিদম কাকে বলে, এরকম কোশ্চেনও দেখা যায় যে অ্যালগরিদম বলতে কি বোঝায়, আপনাকে এমসিকিউতে দিবে অ্যালগরিদম বলতে কি বোঝায়, সুডোকোড বলতে কি বোঝায়, বা ফ্লো চার্ট বলতে কি বোঝায়। জাস্ট এতটুকু মনে রাখবেন, অ্যালগরিদম হচ্ছে স্টেপ ওয়াইজ স্টেপ বাই স্টেপ সমস্যার সমাধান বর্ণনা করবে। ফ্লো চার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্রায়িত যে রূপটা, সেটাকে আমরা ফ্লো চার্ট বলবো। আর সুডোকোড হচ্ছে মানুষের ভাষা এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্বাইন্ড যে রূপটা, সেই রূপটাকে আমরা বলতেছি হচ্ছে সুডোকোড বলতেছি। আচ্ছা, পরের যে অংশটা, সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আপনি কম্পিউটারে ডেটাকে দেখানোর জন্য বা ডেটা বোঝানোর জন্য কম্পিউটারের ভাষাতে আপনার হচ্ছে ডেটাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। আচ্ছা, কি বলছে দেখেন, ডেটা রিপ্রেজেন্টেশন refers those methods which are used to internally to represent information stored in a computer। যে কথাটা আমি বললাম যে কম্পিউটারে ইনফরমেশনগুলোকে স্টোর করার জন্য আপনার যে মেথড অবলম্বন করা হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন বলতেছি। আচ্ছা, কম্পিউটার স্টোর লটস অফ ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন অ্যাজ নাম্বারস, টেক্সট, গ্রাফিক্স অ্যান্ড সাউন্ডস। অর্থাৎ কম্পিউটারকে এই যেগুলো বলতেছে যে ইনফরমেশন হতে পারে, সেটা টেক্সট হতে পারে, সেটা সংখ্যা হতে পারে, সেটা হচ্ছে ছবি হতে পারে, এই সব কিছুকে সে কী করতে হয়? তার ভাষাতে রূপান্তর করতে হচ্ছে এবং তার ভাষাতে রূপান্তরের মাধ্যমে সে কী করবে? সে হচ্ছে এগুলোকে স্টোর করে রাখবে। এটাকে আমরা বলি হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। এরপর আমাদের আজকের খুব ম্যাথমেটিক্যাল যদি টার্ম বলে থাকি, যে ম্যাথমেটিক্যাল একটা টার্ম যেটাকে আমরা বলতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে নাম্বার সিস্টেম বলতেছি, অর্থাৎ সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের এই স্লাইডগুলোতে আপনার বিভিন্ন কথা বলা আছে, দেখবেন। আমি ম্যাথ করে দেখাবো এখন। এই সংখ্যা পদ্ধতির যে সিস্টেমগুলো এখানে হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আলোচনা করা হয়েছে। তারপর এখন হচ্ছে আমরা সরাসরি ম্যাথে যাব। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বললাম? নাম্বার সিস্টেম। আসেন, নাম্বার সিস্টেম। আচ্ছা, সংখ্যা পদ্ধতি। দেখেন, যখন পৃথিবীর একদম প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে। বিভিন্ন সংখ্যা পদ্ধতি বলতে আসলে আমরা কি বুঝতেছি? অর্থাৎ গণনা করার পদ্ধতির কথা আমরা বলতেছি, যে গণনা করার জন্য বিভিন্ন সভ্যতাতে বিভিন্ন রকম সিস্টেম বা প্রসিডিউর মেনটেন করতো। কীরকম? এরকম হচ্ছে কিছু কিছু সভ্যতায় আপনার হচ্ছে দেখা গেছে এরকম যে পাহাড়ে দাগ কেটে, দড়িতে গিট দিয়ে, নুড়ি পাথর সংগ্রহ করে বিভিন্ন ওয়েতে তারা হচ্ছে সংখ্যা গণনা করতো বা গণনা পদ্ধতি ব্যবহার করতো। বাট মোটা দাগে যদি আপনি চিন্তা করেন, এই সংখ্যা গণনার পদ্ধতিগুলোকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত একটা ভাগকে আমরা বলি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, পজিশনাল নাম্বার সিস্টেম দ্যাট মিনস কি? মানে হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল মানে হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি।
অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে নাম্বার সিস্টেমকে মূলত কয়টা ভাগে ভাগ করতেছি? দুইটা ভাগে। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, একটু দেখি এই যে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলতেছি, এটা বলতে আসলে আমরা কি বুঝি, বা নন পজিশনাল বা অস্থানিক বলতে আমরা কি বুঝি? মনে রাখেন, স্থানিক দ্যাট মিনস স্থানের একটা ভ্যালু আছে, বাট পজিশনের একটা ভ্যালু আছে। কীরকম? যেমন ধরেন আমি যদি একটা সংখ্যা বলি, ধরেন হচ্ছে 1 2 3 একটা সংখ্যা বললাম, আরেকটা সংখ্যা বললাম, এরকম তিনটা দাগ দিলাম। এখন নর্মাল সেন্সে আমরা যদি চিন্তা করি, এই সংখ্যার দ্বারা আমরা কি বুঝি? 123। আর এই সংখ্যার দ্বারা আমরা বুঝি কি? 3। অর্থাৎ তিনটা দাগ দেওয়া আছে, দ্যাট মিনস এটা মানে হচ্ছে 3। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এই সংখ্যাটা যদি আমি এই তিনটাকে প্রথমে নিয়ে আসি, তাহলে আসলে সংখ্যাটা কত হয়? 3 2 1। আবার এইটাকে যদি আমি প্রথমে নিয়ে আসি, তাহলে কি হবে? 1 1 1। অর্থাৎ দেখেন, এখানে কিন্তু এইটার অবস্থানের পরিবর্তনের ফলে মানের একটা বিশাল একটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ 123-এর তিনটাকে যদি আমি প্রথমে নিয়ে আসি, তাহলে কিন্তু মানের একটা বিশাল পরিবর্তন হয়েছে। কিন্তু পরের অংশটাতে, পরের এক্সাম্পলটাতে দেখেন, এখানে যদি আমি অবস্থানের পরিবর্তন করি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এইটা দ্বারা আমি 3 বুঝবো, এটা দ্বারা আমি 3 বুঝবো, এটা দ্বারা কখনোই 4 বা 5 আমি বুঝবো না। তার মানে প্রথমত ক্ষেত্রে হচ্ছে স্থানের একটা ভ্যালু আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে স্থানিক। অর্থাৎ যদি প্রতীকের অবস্থানের ফলে, প্রতীকের অবস্থান চেঞ্জের ফলে মানের পরিবর্তন হয়, তখন তাকে বলি আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। কি বললাম? আমরা বলছি প্রতীকের অবস্থানের পরিবর্তনের ফলে যদি মানের পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে স্থানিক বা পজিশনাল নাম্বার সিস্টেম। কিন্তু যদি প্রতীকের অবস্থানের পরিবর্তনের ফলে মানের কোনো পরিবর্তন না হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে অস্থানিক বা নন পজিশনাল নাম্বার সিস্টেম। দ্যাট মিনস এইটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ, এইটা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ, যেহেতু এখানে মানের একটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে এই যে আমরা পজিশনাল নাম্বার সিস্টেমের কথাটা বললাম, আমাদের আলোচনা মূলত হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে। পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আমাদের আলোচনা। এখন আমরা এই যে পজিশনাল নাম্বার সিস্টেমগুলো যে ব্যবহার করি, কোনগুলো ব্যবহার করি? আমরা মূলত 4 ধরনের পজিশনাল নাম্বার সিস্টেম ব্যবহার করি। প্রথম নাম্বার সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে বাইনারি, 2 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে অক্টাল, 3 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ডেসিমেল, এবং 4 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, এই 4টা সংখ্যা পদ্ধতি আমরা মূলত ব্যবহার করে থাকি বা কম্পিউটার ব্যবহার করে থাকে। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ব্যবহার করা হয় প্রতীক হিসেবে, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিটা প্রকাশ করার জন্য শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা, আদার্স কোনো কিছু ব্যবহার করা হয় না। অক্টালের জন্য হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, দ্যাট মিনস 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ 8টা প্রতীক ব্যবহার করা হচ্ছে। ডেসিমেলের জন্য 0 থেকে 9 মানে হচ্ছে 10টা প্রতীক ব্যবহার করা হয়। হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ 6টা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ 0 থেকে 9 10টা প্রতীক এবং এ থেকে এফ 6টা প্রতীক, টোটাল হচ্ছে 16টা প্রতীক। মনে রাখেন, প্রতীক সংখ্যাই হচ্ছে বেস সংখ্যা বা ভিত্তি সংখ্যা। প্রতীক সংখ্যা ইকুয়াল টু আমরা বলি হচ্ছে ভিত্তি বা বেস সংখ্যা। ভিত্তি সংখ্যা বা হচ্ছে বেস। আচ্ছা, তাহলে বাইনারিতে আমার প্রতীক আছে হচ্ছে 2টা, দ্যাট মিনস বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বলি বা বেস যদি বলে থাকি, সেটা হচ্ছে 2। আবার অক্টালের ক্ষেত্রে আমরা বলতেছি 8টা প্রতীক ব্যবহার করতেছি, তার মানে অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8। ডেসিমেলের ক্ষেত্রে আমরা হচ্ছে 10টা প্রতীক ব্যবহার করতেছি, দ্যাট মিনস ডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে 10। আর হেক্সাডেসিমেলে আমরা ব্যবহার করছি টোটাল 16টা, দ্যাট মিনস এর বেস বা ভিত্তি হচ্ছে 16। পরীক্ষাতে এরকম কোশ্চেন আসতে দেখা গেছে যে হেক্সাডেসিমেল যে সংখ্যা পদ্ধতি আমরা বলতেছি, এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত, বা ডেসিমেলের বেস বা ভিত্তি কত? ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 10, হেক্সাডেসিমেল হচ্ছে 16। কারণ কি? কারণ হচ্ছে এখানে প্রতীক এই কয়টা ব্যবহার করা হচ্ছে। এখন আমি যদি বলি এরকম যে একটা সংখ্যা পদ্ধতি আছে, যে সংখ্যা পদ্ধতি আমরা মোট 17টা প্রতীক ব্যবহার করতেছি, তাহলে তার বেস বা ভিত্তি কত হবে? তার বেস বা ভিত্তি হবে, যেহেতু আমরা 17টা প্রতীক ব্যবহার করতেছি, তার মানে তার বেস বা ভিত্তি হবে হচ্ছে 17 বা হচ্ছে 17। এখন দেখেন, এই এ থেকে এফ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু আছে। ভ্যালুগুলো কীরকম? যেমন এ ইকুয়াল টু আমরা বলে থাকি হচ্ছে 10, বি ইকুয়াল টু আমরা বলে থাকি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14 এবং সর্বশেষ এফ মানে হচ্ছে 15। এই হচ্ছে টোটাল 6টা আমার হচ্ছে
প্রতীকের মান। আচ্ছা, এই হচ্ছে মূল বিষয়টা। তাহলে এটা হচ্ছে কি আমরা কি বলতেছি, পজিশনাল যে নাম্বার সিস্টেম বা আমাদের নর্মালি আমরা যে নাম্বার সিস্টেম ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই 4 ধরনের নাম্বার সিস্টেম আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা যে জিনিসটা দেখব যে নাম্বার সিস্টেম থেকে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কনভারসেশনটা দেখব কীরকম হয় দেখেন। আচ্ছা, তার আগে দেখেন সংখ্যা কিভাবে আমরা প্রকাশ করব। দেখেন আমি যদি একটা সংখ্যা বলি 1 2 3, এই সংখ্যাটা যদি বলি, দেখেন এই সংখ্যাটা কি কি হতে পারে। এটা হচ্ছে ডেসিমেল হতে পারে, এটা অক্টাল হতে পারে, আবার এটা হেক্সাডেসিমেল হতে পারে। 3টা সংখ্যা পদ্ধতিতে হতে পারে। তাহলে আমি প্রকাশ করব কিভাবে? প্রকাশ করার সিস্টেম হচ্ছে এখানে আমি হচ্ছে 10 লিখবো, অর্থাৎ আমার বেস বা ভিত্তির সংখ্যাটা এভাবে লিখে দিতে হবে। যদি লিখে দিই তাহলে আমি বুঝতে পারবো এই সংখ্যাটা হচ্ছে আপনার, আমরা বলতেছি হচ্ছে সংখ্যাটাকে আমরা বলতেছি তখন হচ্ছে, আচ্ছা এই সংখ্যাটাকে আমরা তখন বলতেছি হচ্ছে ডেসিমেল একটা সংখ্যা। কিন্তু আমি যদি বলি একটা সংখ্যা 1a, তাহলে কি? তাহলে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার প্রতীক লেখার দরকার, বেস লেখার দরকার নাই বা ভিত্তি লেখার দরকার নেই। আপনি কিন্তু ইজিলি বলতে পারেন এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, কারণ এখানে এ আছে, এ শুধুমাত্র হেক্সাডেসিমেলে আছে। আবার আমি যদি বলি 19, এই সংখ্যাটা কোনটা? এটা হবে হয় ডেসিমেল হবে, আদারওয়াইজ হেক্সাডেসিমেল হবে, এই দুইটার যে কোনো একটা হবে। আপনি কিন্তু এটা কখনোই অক্টাল হবে না, কখনোই এটা কি হবে না, বাইনারি হবে না, এটা কিন্তু বলতে পারেন। সো সংখ্যাটা যখন আপনাকে দিবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, নিচের কোনটি হচ্ছে অক্টাল সংখ্যা, নিচের কোনটি হচ্ছে ডেসিমেল সংখ্যা। তখন আপনাকে যদি প্রথমত আপনি এটা চেক করবেন যে আমার বেস বা ভিত্তি দেওয়া আছে কিনা, যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে একটু কমন সেন্স খাটাতে হবে যে আমার কোনটা কোনটা আছে কোনটা কোনটা নাই, তারপর আপনাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই যে সংখ্যাটা 1 2 3 বা 123, যেটাকে আমরা ভিত্তি বলতেছি 10, দ্যাট মিনস এই সংখ্যাটাকে আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, প্রথম কাজ আমাদের। পরে আমরা এই সংখ্যাটাকে কি করব, পরে আমরা এই সংখ্যাটাকে হচ্ছে অক্টালে রূপান্তর করব, এবং সর্বশেষ আমরা এই সংখ্যাটাকে কি করব, আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। অর্থাৎ দ্যাট মিনস তাহলে আপনি যদি ডেসিমেল সংখ্যা থেকে, তাহলে আমরা কি কি যাচ্ছি, ডেসিমেল সংখ্যা থেকে আমরা বাইনারিতে যাব, ডেসিমেল সংখ্যা থেকে আমরা অক্টালে যাব, ডেসিমেল সংখ্যা থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব। অর্থাৎ 3টা কনভারসেশন কিন্তু আমাদের একসাথে হয়ে যাচ্ছে। তাহলে আসেন কি করব আমরা, 1 2 3, প্রথমে আমরা সংখ্যাটা লিখব। সংখ্যাটা আমাদের আছে কিসে, ডেসিমেলে আছে। আমরা যাব কিসে, আমরা যাব হচ্ছে বাইনারিতে যাব, আমরা যাব বাইনারিতে। তাহলে কি করব আমরা, বাইনারি যে ভিত্তি বা বেস কত 2, 2 দ্বারা আমরা ভাগ করব। যদি আমরা অক্টালে যেতাম তাহলে আমরা কত দ্বারা ভাগ করতাম, 8 দ্বারা। যদি আমরা হেক্সাতে যেতাম তাহলে কত দ্বারা ভাগ করতাম, 16 দ্বারা। অর্থাৎ ডেসিমেল থেকে আপনি যেই সংখ্যা পদ্ধতিতে যাবেন সেই সংখ্যার বেস বা ভিত্তি দিয়ে আপনাকে কি করতে হবে, ভাগ করতে হবে। আচ্ছা, 123কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসে, আমাদের আসবে হচ্ছে 61। আচ্ছা, রিমাইন্ডার থাকবে বা ভাগশেষ থাকবে এখানে, আমাদের ভাগশেষটা কত থাকবে, ভাগশেষ থাকবে হচ্ছে এখানে হচ্ছে 1। আমরা এই ভাগশেষটা পাশে লিখে দিব। আবার 2 দ্বারা ভাগ করেন তাহলে কত, 30, রিমাইন্ডার হচ্ছে 1। আবার 2 দ্বারা ভাগ করেন তাহলে কত, 15, এখানে কোনো রিমাইন্ডার থাকে না, দ্যাট মিনস 0। আবার 2 দ্বারা ভাগ করেন তাহলে কত, তাহলে হচ্ছে 7, রিমাইন্ডার থাকতেছে 1। আবার 2 দ্বারা ভাগ করেন তাহলে কত, তাহলে হচ্ছে 3, রিমাইন্ডার থাকে হচ্ছে 1। আবার 2 দ্বারা তাহলে হচ্ছে 1, রিমাইন্ডার হচ্ছে 1। আবার 2 দ্বারা তাহলে যাবে না, না গেলে মানে হচ্ছে ভাগফল হচ্ছে 0, আর এই 1টা থেকে যাচ্ছে ভাগশেষ হিসাবে, তাহলে হচ্ছে 1। তাহলে দেখেন সংখ্যাটাকে যদি আমরা চিন্তা করি নিচ থেকে উপরের দিকে, তাহলে কি আসতেছে, 1 1, 4টা 1, 1টা 2টা 3টা 4টা, আর হচ্ছে 0 1 1 0 1 1। দ্যাট মিনস এই সংখ্যাটাই হচ্ছে এই সংখ্যার সমতুল্য বাইনারি মান। অর্থাৎ ডেসিমেল এককে বা ডেসিমেল পদ্ধতিতে 123-এর বাইনারি সমতুল্য মান হচ্ছে 4টা 1 0 2টা 1। এটাকে আমরা বলতেছি বাইনারিতে রূপান্তর করা। এখন দেখেন এই যে প্রথম দিকে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে এমএসবি। মানে কি, মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। বিট মানে কি, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। আর যত উপরের দিকে যাব তত কি হবে, এলএসবি মানে কি, এলএসবি মানে হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এটা আমরা দেখলাম কি, এটা আমরা দেখলাম হচ্ছে ডেসিমেল সংখ্যা থেকে আমাদের হচ্ছে বাইনারি সংখ্যাতে রূপান্তর। আচ্ছা, এর পরের ক্লাসে আমরা দেখব এই ডেসিমেল সংখ্যা থেকে আমাদের হচ্ছে
অক্টালে এবং হেক্সাডেসিমেলে রূপান্তর এবং অন্যান্য যে রূপান্তরের যে প্রশ্নগুলো হয় বা রূপান্তরগুলো করা লাগে সেই রূপান্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।